নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প প্রত্যাবর্তন, কলমের সুচন্দ্রা চক্রবর্তী। কী রে বাবু, কী এত ভাবছিস? কলেজ যাবি না আজ? ওঠ, স্নান করে নে। তুই স্নান করে এলে আমি ভাত বাড়ব। আসলে মা, সে এক আশ্চর্য কাণ্ড জানো। স্পন্দন বলল যে গতকাল কলেজ ফার্স্ট ইয়ারের অ্যাডমিশন ছিল, আরশি দস্তিদার নামে একটা মেয়েকে দেখলাম কলেজে আমাদের ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। আর মেয়েটাকে দেখেই বুঝেছি। মুচকি হেসে চারুলতা বললেন, লাভ অ্যাট ফার্স্ট সাইট, তাই তো? শুনে খুব খুশি হলাম রে বাবু। এই অক্টোবরেই তুই 35-এ পা দিবি। এইবার একটা বিয়ে টিয়ে করে আমায় মুক্তি দে, বউ এসে তোর সব দায়িত্ব নিক। আহ মা, ব্যাপারটা একেবারেই মজার নয়, বরং আশ্চর্যের। হ্যাঁ, তা তো বটেই। কতদিন ধরে আমি আর তোর বাবা তোর বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে আছি, কিন্তু তোর তো কোনো মেয়েকেই মনে ধরে না। হাসি চেপে চারুলতা বললেন, এতদিন পর তুই যে মনের মতো কাউকে পেয়েছিস, এটা যথেষ্ট আশ্চর্যের বই কি। না মা, আমার পক্ষে যে অন্য কাউকে বিয়ে করা সম্ভব নয়, আমি যে প্রতিজ্ঞাবদ্ধ একজনের কাছে, সেটা তুমিও জানো আর বাবাও জানে। তারপরেও আমায় বিয়ের কথা বলছো কিভাবে? বাবু, তুই এখনও নিশাকে মনে রেখে দিয়েছিস? সে তো আজ 18-19 বছর আগেকার কথা। বা কাউকে সত্যিকারের ভালোবাসলে তাকে সারা জীবনেও ভোলা যায় না। আর তুমি বলছো মাত্র এই কটা বছরে আমি তাকে ভুলে যাব? বাবু, তুই কেন অত অবুঝ হোস বুঝি না। চারুলতার চোখে জল এলো। মৃত মানুষ কি আর ফেরে বাবা? আমি আর তোর বাবাও তো ওকে মেয়ের মতোই ভালোবাসতাম, চেয়েছিলাম দুটিতেই নিজের পায়ে দাঁড়ালে তোদের বিয়ে দেবো। কিন্তু আমাদের পোড়া কপাল, তাই মেয়েটা চিরতরে হারিয়ে গেল আমাদের জীবন থেকে। সেই সময় হঠাৎ বাইরে থেকে একটা গান ভেসে এলো, তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো কভু। স্পন্দন ছুটে বারান্দায় গিয়ে দেখে রাস্তা দিয়ে গান গাইতে গাইতে হেঁটে চলেছে এক দরিদ্র অশীতপর বৃদ্ধ, আর ভিক্ষা চাইছে। স্পন্দন তাকে ডেকে বাড়ির ভেতর নিয়ে এলো। তারপর বলল, আপনি যে গানটা গাইছিলেন সেই গানটা শুধু গান নয়, বরং বাস্তব। বৃদ্ধ মানুষটি হেসে বললেন, আমি যে জীবনেরই গান গাই রে বাবা। সেদিন কলেজ যেতে একটু দেরি হলো স্পন্দনের। বৃদ্ধ মানুষটির পরিবার বলতে কেউ নেই, তাই এই বয়সেও রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষে করতে হয় তাকে। স্পন্দন তাকে একটা ওল্ড এজ হোমে রাখার ব্যবস্থা করে তারপর কলেজ গেল। আর ক্লাসরুমে ঢুকে সে দেখল আরশি ফার্স্ট বেঞ্চে বসে আছে। পড়াতে পড়াতে বারবার আরশির দিকে চোখ যাচ্ছিল স্পন্দনে। কিছুতেই ঠিকভাবে পড়াতে পারছিল না সে। কোনো রকমে ক্লাসটা শেষ করার পর সে বলল, স্টুডেন্টস, আজ আমার শরীর ভালো নেই ঠিক, তাই আজ ঠিকভাবে এক্সপ্লেন করতে পারলাম না সাবজেক্টটা। কেউ বুঝতে না পারলে অবশ্যই 2টোর পর ডিপার্টমেন্টে এসে বুঝিয়ে দেবো। স্পন্দন ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার পর কিছু ক্লাসমেটরা হেসে বলছিল, কিরে আসি, স্যার তো প্রথম দিনেই তোর ওপর ফিদা, তোর তো কপাল খুলে গেল রে। ধ্যাৎ, বাজে বকিস না তো। হাসি চেপে আরশি বলল, সেদিন টিফিন টাইমে যখন ক্যান্টিনের দিকে যাচ্ছিল, স্পন্দন আসছিল ক্যান্টিনের দিক থেকে। দেখা হয়ে গেল দুজনের মুখোমুখি। আরশি একটু অপ্রস্তুত হয়ে পড়ল। কাষ্ঠ হেসে বলল, স্যার আপনি? হ্যাঁ আমি। আরশি, তোমার বার্থডে কবে একটু বলবে প্লিজ? 24শে ডিসেম্বর। সাল? 2003। আচ্ছা বুঝলাম। আর আরশি, তোমার কপালে কাটা দাগটা কিসের? স্যার আর বলবেন না, মা বাবা বলে এটা নাকি জন্মদাগ। আচ্ছা আপনি বলুন তো স্যার, কারোর জন্মদাগ এরকম হতে পারে? আমি তো বিশ্বাসই করি না ওদের কথা। আরশি হেসে বলে, আমি বলি নিশ্চয়ই ছোটোবেলা আমি পড়ে টরে গিয়েছিলাম, গভীরভাবে কেটে গিয়েছিল, তারই দাগ টাগ হবে এটা। কিন্তু তুমি আরশি কেন ওদের কথা বিশ্বাস করো না? স্যার, ওরা যেটা বলে সেটা আমার অবিশ্বাস্য লাগে। মা বলে আমার জন্মের সময় নাকি ডাক্তারবাবু নিজেও অবাক হয়ে গিয়েছিল, কারণ এরকম শরীরে কাটা দাগ নিয়ে নাকি খুব কম বাচ্চাই জন্মায়। আচ্ছা আপনি বলুন তো স্যার, এটা কিভাবে বিশ্বাস করব আমি? আরশি, এই দুনিয়ায় এমন অনেক কিছুই ঘটে যেগুলো আমরা জানি না, তবুও তো সেগুলো ঘটে, তাই না? হ্যাঁ স্যার, এটা অবশ্য ঠিকই বললেন আপনি। আচ্ছা আরশি, তুমি বীরভূম গেছো কখনো? না স্যার, আমি ছোট থেকে কলকাতাতেই মানুষ হয়েছি, আর বেড়াতে যাওয়া বলতে কলকাতারই ওই অলিগলি। হাসলো আরশি। আসলে স্যার, এই শহরটাকে এত ভালোবেসে ফেলেছি যে অন্য কোথাও আর দুদিনের জন্য যেতেও মন চায় না। আমার একসময় কলকাতা ভালো লাগতো না বটে, তবে এখন আর মন্দ লাগে না।
একটু থেমে স্পন্দন বলল, যাই হোক আরশি, আর দেরি করো না, ক্লাসে ম্যাম আসার সময় হয়ে গেছে, ক্লাসে যাও এখন। ওকে স্যার, বাই। এরপর দুদিন কলেজে এলো না আরশি। স্পন্দন ভেতরে ছটফট করতে লাগলো। বাড়িতে কিছুই বলেনি সেই ব্যাপারে। একবার মনে হলো আরশিদের বাড়ি যাবে সে। বাড়ির ঠিকানা তো কলেজ থেকে পেয়ে যাবে, কিন্তু মাত্র একদিনের পরিচয়ে এক ছাত্রীর বাড়িতে চলে যাওয়াটা বড্ড দৃষ্টিকটু লাগবে ভেবে সে পিছিয়ে এলো। অন্যদিকে সে বাড়িতেও শান্তি পাচ্ছে না একেবারেই। কলেজে গিয়েও ক্লাসে পড়ানোয় মন বসছে না তার। স্টুডেন্টদের অনেকেই নিচু গলায় হেসে বলতে লাগলো, আরশি আসেনি তাই স্যারেরও মন ভালো নেই। আহারে। কেউ বলল, আচ্ছা কোনো কারণে আরশি যদি অন্য কলেজে অ্যাডমিশন নেয়, স্যারও কি এই কলেজ ছেড়ে সেই কলেজ চলে যাবে রে? যেতেও পারেন, লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে কথা। 3 দিনের দিন কলেজে গিয়ে স্পন্দন দেখলো ক্লাসে সবাই আছে, শুধু আরশি ছাড়া। স্পন্দনকে এবার ভীষণ হতাশা গ্রাস করলো। সে ঠিক করলো আজ কলেজ থেকে বেরিয়ে সে আরশিদের বাড়ি যাবে, এতে যে যা খুশি ভাবার ভাবুক। অন্যমনস্ক হয়ে স্পন্দন ক্লাসে পড়াচ্ছিল। হঠাৎ দরজার দিক থেকে শোনা গেল এক নারী কণ্ঠ, মে আই কামিং স্যার? ঘোর ভেঙে স্পন্দন দেখে আরশি দাঁড়িয়ে আছে ব্যাগ পিঠে। স্পন্দনের মনে হলো বুক থেকে যেন একটা ভারী পাথর নেমে গেল, কিন্তু সাথে সাথে তার বেশ রাগও হলো আরশির ওপর। সে বলল, কি ব্যাপার আরশি, এটা কি সিনেমা হল পেয়েছো নাকি যে নিজের খুশি মতো আসবে আর যাবে? ভুলে যেও না এই কলেজে একটা ডিসিপ্লিন আছে, স্টুডেন্টদের 75% অ্যাটেন্ডেন্স না থাকলে টেস্টে কিন্তু অ্যালাউ করা হয় না। আহারে, আরশি আসেনি বলে স্যারের মনে খুব আঘাত লেগেছে, তাই রিয়্যাক্ট করছেন উনি। অন্য স্টুডেন্টরা হাসতে লাগলো নিচু স্বরে। আর যদি মেডিকেল সার্টিফিকেট জমা দিই তাহলেও কলেজে অ্যালাউ করবেন না ম্যাম? মানে মানে স্যার এই কদিন আমি ভীষণ অসুস্থ ছিলাম, জ্বরের ঘোরে মাথা পর্যন্ত তোলার ক্ষমতা ছিল না, কিভাবে কলেজে আসবো আপনিই বলুন। আই অ্যাম এক্সট্রিমলি সরি আরশি, আমি না জেনে এভাবে। না না স্যার, আপনি কেন সরি বলছেন, আপনি কিভাবে জানবেন বলুন। সেদিন ক্লাস শেষের পরে আরশিকে দাঁড়াতে বলল স্পন্দন। অন্যান্য স্টুডেন্টরা মুচকি হেসে চলে গেল। বলুন স্যার। আই অ্যাম ভেরি সরি আরশি, ক্লাসে সবার সামনে এইভাবে তোমায় অপমান করে ভীষণ অন্যায় করেছি আমি। স্যার আপনি কী বলছেন এসব, আপনি আমার টিচার হন, আমি স্টুডেন্ট, আপনি আমায় বকতেই পারেন, এতে দোষের কী আছে? আরশি তুমি প্লিজ বারবার আমাদের সম্পর্কটাকে টিচার স্টুডেন্ট বলো না, আমি সহ্য করতে পারি না। তুমি কি সত্যি সবটা ভুলে গেছো? স্যার কী মনে রাখবো, আমি তো সেটাই বুঝতে পারছি না। স্পন্দন হঠাৎ আরশির হাতটা ধরল, তারপর বললো, তোমার একটা জায়গায় নিয়ে যাবো, আর চলো। স্যার হাতটা ছাড়ুন, কেন বুঝতে পারছেন না কলেজে সবাই আপনাকে আর আমায় নিয়ে উল্টোপাল্টা কথা বলে। শোনো আরশি, কে কী বললো সেসবের ধারা আমি কখনো ধারিনি, আজও ধারি না, তুমি এখন চলো আমার সাথে। কিন্তু স্যার আমার তো ক্লাস আছে, এখন মিস হবে যে, ক্লাস পরে করবে, আগে তুমি আমার সাথে যাবে। কিন্তু আপনিই তো বলেন এই কলেজে নাকি 75%, ওসব আমি বুঝে নেবো খন, তুমি চলো তো এখন। আরশির হাতটা ধরে স্পন্দন ওর গাড়ির দিকে নিয়ে গেল। তারপর ড্রাইভারের পাশের সিটে আরশিকে বসতে বলে স্পন্দন ড্রাইভারের সিটে বসল। আপনি গাড়ি চালাতে জানেন স্যার? অবাক চোখে জিজ্ঞেস করলো আরশি। কেন, তুমিই তো শিখিয়েছিলে হাত ধরে, মনে নেই? আমি? কী সব বলছেন আপনি, আমি আবার কবে? চলো চলো, সেখানেই নিয়ে যাচ্ছি, যেখানে গেলেই সব প্রশ্ন উত্তর পাবো। প্রায় ঘন্টা চারেক ড্রাইভ করার পর ওরা এসে পড়ল রাস্তার পাশে থাকা একটা জঙ্গলের কাছে। স্পন্দন গাড়ি থেকে নেমে আরশিকে নেমে আসতে বলল। আরশি নামতেও একটা বট গাছ দেখিয়ে বলল, চিনতে পারো এটা? আরশি কিছুই বুঝতে না পেরে অবাক চেয়ে বলল, এটা তো বট গাছ। হ্যাঁ সেটা তো একটা শিশুও জানে, কিন্তু এই বট গাছটার সাথে তোমার অনেক স্পেশাল স্মৃতি জড়িয়ে আছে, তাই আমি জিজ্ঞেস করছি। কিন্তু আরশি কিছুই বুঝতে না পেরে মাথা চুলকোতে লাগলো। কিছু মনে পড়ল না তো? এসো তাহলে বলেই ওর হাতটা ধরে স্পন্দন নিয়ে চলল রাস্তার দিকে। কিছুটা হাঁটার পর ওরা এসে পড়ল একটা বাড়ির সামনে। বাড়িটা দেখিয়ে স্পন্দন বলে, এটা আমাদের দেশের বাড়ি, চিনতে পারো? আপনি কী যে বলছেন, কী যে চাইছেন, কিছুই তো মাথায় ঢুকছে না। আপনার বাড়ি আমি চিনব কী করে? বেশ। স্পন্দন এবার বেপরোয়া হয়ে উঠল। তারপর বলল, এই বাড়িটার ডান পাশে লাল বাড়িটা দেখো তো, নাকি ওটাও চিনতে পারবে না? কী আশ্চর্য স্যার, আমি যে জায়গায় আসিনি কখনো, সেই জায়গার বাড়ি আমি কিভাবে চিনব? এটা তো ইম্পসিবল। স্পন্দনের চোখে এবার জল এলো, হতাশার হাসি এসে বলল,
সব মিথ্যে ছিল, সব। আসলে মানুষের দেওয়া যে কোনো কথাই যে একটা সময় পর গিয়ে মিথ্যে হয়ে যায়, সেটা তুমি আজ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে। থ্যাংক ইউ সো মাচ। আজ তুমিও সবার মতো প্রমাণ করে দিলে যে আমি একটা বোকা, ভীষণ বোকা। আমার সব অনুভূতি মিথ্যে। এ কি আরশি, তুমি কোথায় গেলে? স্পন্দন চারদিকে তাকিয়ে কোথাও আরশিকে খুঁজে পেল না। এইবারও ভীষণ ভয় পেয়ে গেল। অসহায়ের মতো চিৎকার করতে লাগলো, না আরশি, এতদিন পর তুমি ফিরে এসে আবার হারিয়ে যেতে পারো না। একবার তোমাকে হারিয়ে যে যন্ত্রণা আমি পেয়েছি সেটা আর সহ্য করার মতো ক্ষমতা আমার নেই, ট্রাস্ট মি। সেই সময় আকাশে মেঘ ঘনিয়ে এলো, চারদিক ছেয়ে গেল কাজল কালো মেঘে। আর বৃষ্টি নামলেও শোকার্ত স্পন্দন বসে পড়ল ফাঁকা রাস্তায় আর আর্তনাদ করতে লাগলো, ঠিক আছে আরশি, তোমায় কিচ্ছুটি মনে করতে হবে না। তুমি শুধু ফিরে এসো, আর কিচ্ছুটি মনে করানোর জন্য তোমায় জোরও করবো না। হঠাৎ স্পন্দন বাকরুদ্ধ হয়ে গেল। ও দেখল গোলাপি শাড়ি পরে আরশি বেরিয়ে আসছে লাল বাড়িটা থেকে। আস্তে আস্তে বাড়ির আঙিনা ছেড়ে রাস্তায় এসে দাঁড়ালো স্পন্দনের সামনে। শাড়িটা দেখে বোঝাই যাচ্ছে অনেক পুরনো, প্রায় 18-19 বছর আগের। জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে শাড়িটা। ব্রিটিশ নাতা আরশি ধীর পায়ে এগিয়ে এলো স্পন্দনের দিকে। তারপর ওর চোখের জল মুছিয়ে বুকে টেনে নিল। তোমার সব মনে পড়ে গেছে আরশি? আমি জানতাম এখানে এলে তোমার সবটা মনে পড়বেই। এই যে তোমার জায়গা, তোমার বাড়ি। তুমি ভুল করছো স্পন্দন, আজ নয়, আমি জন্মেছি তোমার স্মৃতি নিয়ে। জানো স্পন্দন, মা বাবা বলে জ্ঞান হওয়ার পর থেকে আমি নাকি আধো আধো গলায় বলতাম এই আমার বাড়ি নয়, আমার বাড়ি অন্য জায়গায় যেখানে স্পন্দন থাকে। আমার বয়স তখন মাত্র 5 বছর। তখনই আমি মা বাবাকে এই বাড়িতে নিয়ে আসি, তোমার বাড়িটাও দেখাই ওদের। সত্যি আসছে, তোমার সব মনে আছে? নিশি কখনো তার স্পন্দনকে বলতে পারে? সামান্য মৃত্যুর এত ক্ষমতা যে নিশি স্পন্দনকে আলাদা করে দেবে? সেটাও কি হয়? আমি জানতাম, জানো আরশি, জানতাম আমি। ওই যে বটগাছের নিচে আমরা দুজন কত সময় কাটিয়েছি, ওখানে এরকম এক বৃষ্টি ভেজা দিনে তুমি কথা দিয়েছিলে যে আমরা দুজনে কোনোদিন আলাদা হব না। আমি জানতাম তুমি তোমার কথা রাখবে, কিন্তু আর সে সব জেনেও কেন সবটা আগেই স্বীকার করলে না? তুমি কেন আমায় কষ্ট দিলে এভাবে? আমি কলেজে এসেই তোমায় চিনতে পেরেছিলাম জানো স্পন্দন, কিন্তু বলিনি। দেখতে চেয়েছিলাম যে সেই 17 বছরের স্পন্দন যেভাবে ভালোবাসত নিশিকে, আজকেও কি স্পন্দন সে একইভাবে তাকে ভালোবাসে কিনা, তার জন্য অপেক্ষা করে কিনা। আর সেই জন্যই তুমি কিচ্ছুটি স্বীকার করনি এতদিন। আমি কিন্তু আমার সেই নিশা মুখার্জিকে প্রথম দিনেই চিনে নিয়েছিলাম। সেই হাসি, সেই চোখ, সেই হাঁটার স্টাইল কিচ্ছুটি বদলায়নি। এমনকি বার্থডে পর্যন্তও একই 24শে ডিসেম্বর। আর তোমার কপালের ওই কাটা দাগ আর এই সেম দাগ দেখে আমি দেখেছিলাম 2002 সালে গুরুতর অ্যাক্সিডেন্টে মৃত নিশির কপালে। বলতে গিয়ে স্পন্দনে গলা বুঝে আসে। আমাদের প্রতিবেশী সেই মেয়েটা আমার চেয়ে 1 বছরের ছোট। কবে যে ভালোবেসে ফেলেছিলাম তাকে নিজের অজান্তে। ভালোবেসে তার নাম দিয়েছিলাম নিশি। কিভাবে জানবো যে যার জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে পারি সে আমায় সারা জীবনের মতো একা করে দিয়ে চলে যাবে? জানো আর সেই যে তুমি আর তোমার মা বাবা যেদিন একটা গাড়িতে করে যাচ্ছিল একটা আত্মীয়র বাড়ি, তারপর রোড অ্যাক্সিডেন্টে স্পট ডেড হলে 3 জনেই। সেই ঘটনার পর আমি এতটাই ভেঙে পড়ে আমি ডিপ্রেশনে চলে যাই যে সাইকোলজিস্টের পরামর্শে ওই বাড়ি ছেড়ে আমায় নিয়ে কলকাতায় চলে আসেন আমার বাবা। কারণ এই দেশের বাড়িতে থাকলে সবসময় আমার চোখ পড়বে তোমাদের বাড়ির দিক, আরও কষ্ট পাবো আমি। আসলে তুমি চলে যাওয়ার পর এ বাড়িতে থাকার সময় বেশিরভাগ সময়টাই আমি ছাদে কাটাতাম। একদৃষ্টে চেয়ে থাকতাম তোমাদের এই লাল বাড়ির ছাদের দিকে। মনে হতো এই তো একটু পরেই আমার নিশা ওরফে নিশি আমার দেওয়া গোলাপি শাড়িটা পরে ছাদে আসবে, বলবে স্পন্দন দেখো তো কেমন দেখাচ্ছে আমায়। খাওয়া ঘুম সবটা যেন ভুলতে বসেছিলাম জানো। মা বাবাও বড্ড ভেঙে পড়েছিল জানো তোমার মৃত্যুতে, সেই সাথে আমার এই পাগলামি। তারপর একটু নর্মাল হওয়ার পর আমার মনে একটা দৃঢ় বিশ্বাস জন্মালো যে তুমি ফিরে আসবে। জানি না কেন, কিন্তু এই বিশ্বাসটুকু বুকে নিয়ে আমি এতগুলো দিন কাটিয়েছি, নইলে হয়তো কবে না ফেরার জগতে চলে যেতাম আমিও। আরশির বুকে মাথা রেখে স্পন্দন কান্নায় ভেঙে পড়ল। আর তোমার এই বিশ্বাসের টানেই তো আমি আবার ফিরে এসেছি তোমার কাছে। স্পন্দনের হাত দুটো নিজের মুঠোয় নিয়ে আরশি বলল, নিশি হয়তো চলে গেছে তার স্পন্দনকে ছেড়ে, কিন্তু আরশি যাবে না, কোনো দিনও যাবে না তার স্পন্দনকে ছেড়ে। আরও জোরে বৃষ্টি নামল। স্পন্দন আরশির কপালে স্নেহচুম্বন এঁকে দিল। তারপর ওরা হাঁটতে লাগলো একে অপরের হাত ধরে।
এখনও যে অনেকটা পথ যেতে হবে দুজনকে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।